মিরপুরের শিশু কন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিকেলে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মানুষের মূল্যবোধ পুনরুদ্ধার করতে কবি নজরুলের জীবন এবং কর্ম এখনও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন সরকার প্রধান। রিফাত আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। কেউ তাকে বলে বিদ্রোহের কবি, কেউ প্রেমের, কারো কাছে তিনি সাম্যের কণ্ঠস্বর। তবে এত পরিচয়ের ভিড়েও কাজী নজরুল ইসলাম বাঙালির চিরকালীন জাগরণের নাম। সেই জাগরণের কবিকেই স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালা। ত্রিশালের নজরুল মঞ্চে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জাতীয় কবি প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দিতে সাংস্কৃতিক চর্চার বিস্তার জরুরি। ২০০৬ সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় ২ দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সম্প্রতি মিরপুরে শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মনুষ্যত্বের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে এই ঘটনার মধ্য দিয়ে। আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিতের। রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। অনুষ্ঠানে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা দেয়া যায় কিনা এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করা যায় কিনা। শফিকুল হক, ৭১, ময়মনসিংহ। এর আগে দেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পতিত সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে ময়মনসিংহে ত্রিশালে খান পুনর্খনন উদ্বোধন শেষে সরকার প্রধান আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সরকার। আহমেদ রিফাদের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। ত্রিশাল উপজেলার বয়লার ইউনিয়নের এই খাল একসময় ছিল এই এলাকার কৃষি আর জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে বছরের পর বছর ভরাট হয়ে পানি প্রবাহ কমে যাওয়ায় ব্যাহত হয়েছে সেচ ব্যবস্থা, বেড়েছে জলাবদ্ধতাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে সেই খালে প্রাণ ফেরাতে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার খাল পুনঃখননের যে কর্মসূচি, ত্রিশালের ধরার খাল পুনর্খনন সেই বৃহৎ উদ্যোগেরই অংশ। পরে স্থানীয় জনসমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। পুনর্ব্যক্ত করেন দেশ গঠনে হাতে নেয়া কর্মসূচির। আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এইগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব, যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে সম্প্রতি মিরপুরে শিশু ধর্ষণের ঘটনার প্রসঙ্গ। স্পষ্ট জানান, আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে শাস্তি পেতেই হবে। যারা এটিকে পুঁজি করে ফায়দা নিতে চায় তাদের প্রতি কড়া বার্তাও দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। এই ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে
খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। দেশ পুনর্গঠনে জনগণকে সাথে নিয়ে বিএনপির সব কর্মসূচি বাস্তবায়নের ঘোষণাও দেন সরকার প্রধান। কৃষক কার্ডের পরিকল্পনা, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, ইমাম খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা, এই খাল খনন কর্মসূচি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এইগুলো যদি আমরা সফল করতে পারি, উপকার কাদের হবে? আপনাদের উপকার হবে। ত্রিশালের এই খাল পুনর্খনন কর্মসূচিতে যোগ দিয়ে রাজনৈতিক বার্তার পাশাপাশি দেশ গঠনে সরকারের নেয়া কর্মসূচিগুলোর ব্যাখ্যা দিলেন সরকার প্রধান। সাধারণ মানুষও প্রত্যাশা করে দেশ পুনর্গঠনে সরকার যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে তার পূর্ণ বাস্তবায়ন হলে ইতিবাচক ভিত্তি তৈরি হবে গ্রামীণ জনপদের অর্থনীতি ও জনজীবনে। শফিকুল হক, ৭১, ময়মনসিংহ। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেলে অভিযোগপত্র দিয়ে ঈদের পরই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় তিনি কথা বলেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রামিসা হত্যার দ্রুত বিচার করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার। মহিম মিজানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী এরই মধ্যে জবানবন্দিতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন। দুজনই এখন কারাগারে। কিন্তু লোমহর্ষক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার অর্থাৎ প্রধান অভিযুক্ত সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশবাসী। রাজধানীসহ বিভিন্ন এলাকা হচ্ছে বিক্ষোভ। শনিবার মহাখালীতে এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী জানান, এ ধরনের হামলার পরবর্তী কার্যক্রমের জন্য ডিএনএ রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ। ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন হাতে পেলেই শুরু হবে চার্জশিট দেওয়ার কাজ। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। তড়িঘড়ি করে চার্জশিট দিলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে উল্লেখ করে মন্ত্রী জানান, স্পর্শকাতর মামলায় ডিএনএ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। আইনি যেটুক ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মন্ত্রী। এর আগে সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আশ্বাস দেন নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। জনমতের উপর ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূলে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানান তথ্যমন্ত্রী। মহিম মিজান, ৭১, ঢাকা। এদিকে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার দ্রুত বিচার চেয়ে আজও সারা দেশে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানান সর্বস্তরের সাধারণ মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার সকালে রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। এ সময় রামিসার হত্যা ও ধর্ষণের বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়।
বক্তারা বলেন, এমন নৃশংসতা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নাটোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স এবং যুব সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। জামালপুর শহরের দয়াময়ী মোড়ে শিশু রামিসা হত্যাকাণ্ড সহ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করে লোকজন। বিক্ষোভকারীরা বলেন, বিচার না হওয়ায় দেশে অপরাধ প্রবণতা বাড়ছে, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। শাকিলা সিথি, ৭১। সময়ের সাথে রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের পদচারণার সাথে বাড়ছে বিক্রেতাদের প্রত্যাশাও। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ২ থেকে ৩ দিন আগে সবচেয়ে বেশি বেচাকেনা হবে। ক্রেতা বিক্রেতাদের সুবিধাদের জন্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ভেটেরিনারি সেবার ব্যবস্থা রেখেছে হাট কর্তৃপক্ষ। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। আদর করে খামারিরা এক একটি গরুর নাম দিয়েছে রাজা বাদশা, ডোনাল্ড ট্রাম্প, টাইটান কিংবা আলফাবিটা। দিয়াবাড়ির হাটে এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে ১৪ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত। গরুর দাম চাচ্ছে ১৮ লাখ, দাম বলছে ১২ লাখ পর্যন্ত উঠছে। সবগুলোর নাম রাখা হয়েছে যে যাতে ভ্যাকসিনটা আমাদের সহজ হয় আর কি। আর যেমন ধরেন এই যে ট্যাগ নাম্বারও ২৬ বা ৪৫ বা ১৬ এরকমভাবে আমরা রাখা হয়। ঢাকায় কোরবানির হাটগুলোতে পশু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। গরু ভালোই দেখছি, এদিকে একটা দেখছি বাদশা, ওটা মোটামুটি ভালো, অনেক বড়, অনেক দাম চাচ্ছে ১৮ লাখ টাকা। যতটুকু বুঝতে পারলাম যে অবস্থা খুবই ভালো, হয়তোবা ২-১ দিনের মধ্যে আরও ক্রেতা আসবে, বিক্রেতারাও তারা ভালো ইয়া পাবে। এখানে আসছি, এসে হচ্ছে গিয়ে অনেক রকম গরু দেখলাম, ছোট বড় অনেক রকম গরু আছে, দেশি গরু। অনেকেই হাটে এসে খুঁজছেন পছন্দের পশু, আবার কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন। আমি এর আগে আমার ছেলে বাচ্চাদের নিয়ে আসছি, আজকে আমি আসছি, নামাজ পড়ে চলে আসছি, এখন দুপুরে এই না করে হয়তো যদি হয়ে যায় সন্ধ্যার সময় নিয়ে যাব। এবারে বাজার খুবই ভালো, গরুও বেশি, ক্রেতাও আশা করি ভালো হবে। ৪৫ চাইছে, ৩০,০০০ দিয়ে পিস করে নিলাম আর কি। কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিম। পোশাক ছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারিতে রেখেছে। আমরা তো একদম হাট এরিয়ার চতুর্পাশ আমরা নিরাপত্তা বলায় ঢেকে রেখেছি। সম্পূর্ণ ব্যাংকের একটা শাখা আমরা এখানে করি, সেখানে টাকা তুলতে পারবে, জমা দিতে পারবে। শেষের বেচাকেনা জমে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের আশা, ঈদের আগের ২ থেকে ৩ দিন ক্রেতাদের চাপ আরো বাড়বে। মামুন হোসাইন, ৭১, ঢাকা। একটি কিংবা দুটি গরু লালন পালন করে কোরবানিতে ভালো দাম পাওয়ার আশা করছেন মানিকগঞ্জের প্রান্তিক খামারিরা। আর পুরোপুরি দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করার মূল দায়িত্ব পালন করছেন নারীরা। খামারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। কোরবানিকে ঘিরে মানিকগঞ্জে ছোট, মাঝারি ও বড় খামারিরা এখন ব্যস্ত গরু লালন পালনে। এদের মধ্যে প্রান্তিক খামারির সংখ্যাই বেশি। জেলার কৃষক পরিবারের প্রায় প্রতি বাড়িতে রয়েছে ছোট ছোট খামার, যেখানে কোরবানিতে বিক্রির জন্য একটি কিংবা ২-৩টি গরু পালন করা হয়। আর এগুলো যত্নে কাজ করেন বাড়ির নারী সদস্যরা। খামারিরা জানান, গরু পালনে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য কিংবা কীটনাশক জাতীয় ঔষধ ব্যবহার করা হয় না, তাই এগুলোর চাহিদা বেশি। গত বছর 2টা পালছি, এবছর একটা। আজ কয়েক বছর ধরে আমি পালি, এটা দুইটা পালি। 2-3টা করে প্রতি বছর পালন করি। গতবার তো লাভবান হতে পারি না। আমরা শুধু প্রাকৃতিক ঘাস, বোনা ঘাস এগুলো খাওয়াই আমরা লালন পালন করি। তবে খামারিরা বলছেন, খাদ্যের দাম বাড়ায় এবার পশুপালনে খরচও বেড়েছে।
এছাড়া প্রাণী সম্পদ কার্যালয় থেকে কোনো ধরনের পরামর্শ কিংবা সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন তারা। প্রাণী সম্পদ অফিস থেকে আমাদের কোনো লোকজন আইসে আমাদের কোনো উপদেশও দেয় না বা বলে না যে এইভাবে গরুরে খাওয়াইতে হইব, এই সমস্যা হলে এই চিকিৎসা দিতে হইব। তারা খোঁজ খবরও নেয় না। আমরা এই গ্রাম্য ভাবে এলাকার পশু ডাক্তার যারা আছে এর কাছ থেকে ওই টুটকা চিকিৎসা নিয়ে থাকি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দ্রুত ও নিরাপদ উপায়ে পশু বেড়ে ওঠার ব্যাপারে খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কেউ যদি আপনাকে বলে থাকে যে আমাদের কাছে যায় নাই, তাহলে সেটা সঠিক না। কারণটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকের বাড়ি গিয়েছি, যার জন্য কিন্তু আমরা 6,38,200 এনিমেলকে আমরা ভ্যাকসিন প্রদান করতে পেরেছি। মানিকগঞ্জে ছোট বড় মিলিয়ে 9,669টি খামার রয়েছে। আর এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 99,711টি পশু। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। ঈদযাত্রার প্রথম দিনে রেলপথে স্বস্তিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। অতিরিক্ত যাত্রীর চাপ আর শিডিউল বিপর্যয় না থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করছেন তারা। সকালে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব বলেন, এবার শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা এবং ছাদে ওঠা বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। লম্বা হুইসেল বাজিয়ে যান্ত্রিক জীবন থেকে একটু বিরতি নিতে নারীর টানে ছুটে চলছে ট্রেন। আর প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্নে তাতে উঠে বসেছেন নগরে হাঁপিয়ে ওঠা মানুষ। শনিবার ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশনে ছিল না চিরচেনা সেই ভিড়। প্রতিটি ট্রেনে ছিল অনেকটা ফাঁকা। সরকারি ছুটি শুরু না হওয়ায় যাত্রাপথের বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগে গ্রামে যাচ্ছেন। সরকারি ছুটি যতদিন ততদিনই থাকবো, স্কুল ছুটি বাচ্চাদের। কোনো ঝক্কি ঝামেলা ছাড়া যাত্রা করতে পেরে স্বস্তি জানান যাত্রীরা। পূর্বাঞ্চলের তুলনায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ কিছুটা থাকলেও প্রতিটি ট্রেনই ছেড়েছে সময় মতো। টিকিট নিয়ে একটু টেনশনে ছিলাম পাবো কিনা, কিন্তু আগে থেকে উঠে বসেছিলাম, মোটামুটি পেয়ে গেছি একজন মানুষ তাই। আর রিটার্ন টিকিটও মোটামুটি পেয়ে গেছি ওইভাবে করে, এখন দেখা যাক আর কি। ব্রাহ্মণবাড়ি আমার নানা নানিরা, তারপরে আন্টি ওরা থাকে। আমি ওখানে ঈদ কাটাতে যাচ্ছি, ওদের সাথে থাকতে খুবই ভালো লাগে। ঈদযাত্রার হাল হকিকত জানতে কমলাপুর স্টেশনে আসেন রেল সচিব। জানান, এবার শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। জোর দিচ্ছেন যাত্রী নিরাপত্তায়। আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদ উল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতো আমরা একটা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে 43টি আন্তনগর, 23টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। এর সঙ্গে ঈদ উপলক্ষে যোগ হয়েছে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে নৌপথে অতিরিক্ত যাত্রী চাপ এবং দুর্ঘটনা এড়াতে সব বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ঈদের নিয়ম বহির্ভূতভাবে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা বন্ধ করতে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কোস্টগার্ড নদীতে টহল জোরদার রেখেছে বলেও তিনি জানান। সদরঘাট এবং যাত্রীদের নিরাপত্তা জোরদারের নানা প্রস্তুতির কথা বলেন কোস্টগার্ড ডিজি। একই সময়ে নৌপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব কোরবানির পশু আনা হচ্ছে তার উপরও বিশেষ নজরদারি নেওয়া হচ্ছে বলে জানান জিয়াউল হক। জানি যে আমাদের দেশের ব্যাপক সংখ্যক লোকজন ঢাকা শহর থেকে তাদের যার যার গ্রামের বাড়িতে যান এবং অনেকে হয়তো ওখানে চাকরি বাকরি করলে এখানে ফেরত আসেন। তো এই সময় নদীপথে একটা বিশাল জনগণ পরিবহন হয়ে থাকে এবং আমাদের যে এই নদীপথের যে সমস্ত যে মাধ্যম লঞ্চগুলা এই সদরঘাট থেকেই বেসিক্যালি মুভ করে। তো এই কারণে এই সময় যাতে মানে লঞ্চের চলাচল, জনগণের মানে লঞ্চের ভিতরে নিরাপত্তা এবং লঞ্চের যে ফেরি ঘাট যেগুলো আছে বা লঞ্চ ঘাট যেগুলো আছে এখানে আরোহণ অবরোহণ এই সমস্ত কারণে যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় থাকে সেটা দেখার দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে নিয়ে থাকি। বন্ধ কলকারখানা চালু করতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 41,000 কোটি টাকা বন্ধ কলকারখানাগুলো পুনঃ অর্থায়ন এবং পুনরায় চালুর কাজে ব্যবহার করা হবে। আর বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে 19,000 কোটি টাকা দেবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মোস্তাকুর রহমান। এ সময় তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের জন্য ঋণের সুদের হার 7% হবে।
অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন বাড়ানো, রপ্তানি সহায়তা, বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতি পুনরুদ্ধারে বন্ধ কারখানা আবারও চালু করতে চায় সরকার। আর এই পরিকল্পনা বাস্তবায়নে 60,000 কোটি টাকার প্রণোদনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কারখানাগুলো পুনরঅর্থায়ন এবং পুনরায় চালুর কাজে ব্যবহার করা হবে 41,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে 19,000 কোটি টাকা দেবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর মোস্তাকুর রহমান। আমরা যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছি 60,000 কোটি টাকার, এর মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেলে আসবো পরে। আর 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অলরেডি আমাদের এখানে বেশ কিছু ফাইন্যান্স অলরেডি হয়ে গেছে। শনিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ঋণের সুদের হার হবে 7%, তবে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে সুদহার কিছুটা বেশি হতে পারে বলেও জানান তিনি। রিফাইন্যান্সটা করব মূলত 4% ইন্টারেস্টে, এবং বড়োয়াররা যারা লার্জ বড়োয়ার তারা হয়তো আমরা স্প্রেড সেখানে 3% ব্যাংকে দিব, অর্থাৎ 7%-এ তারা পাওয়া উচিত। তবে হ্যাঁ, স্মল ক্রেডিটের ক্ষেত্রে আপনারা জানেন যে এটার ম্যানেজমেন্ট কস্টটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা এখনও বেশি আছে, তখনও হয়তো একটু বেশি যাবে। এই তহবিল থেকে বৃহৎ শিল্প, কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্যাকেজের মাধ্যমে 25 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। এদিকে খেলাপি ঋণের নামে বাংলাদেশ থেকে অন্তত 5 লাখ কোটি টাকা পাচার হয়েছে বলেও জানান মোস্তাকুর রহমান। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন একাত্তরের।